আচ্ছা কথা হচ্ছে। আচ্ছা, আমরা আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান ৮ অধ্যায়। ঠিক আছে, ৮ অধ্যায়। ৮ অধ্যায়ের আজকে আমরা প্রথম অংশ করব, ফার্স্ট পার্ট করব। আর একটা অংশ পড়ে হলেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে প্রথম অংশে পড়া একটু কম হবে, দ্বিতীয় অংশ পড়াটা একটু বেশি হবে। তো চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে টিস্যু আর টিস্যুতন্ত্র নিয়ে, উদ্ভিদের টিস্যু এবং তার টিস্যুতন্ত্র। তো ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে যে তোমাদের কাছে বোর্ডে লেখার চাইতে বেশি আমার কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। ঠিক আছে, তো আমরা জানি যে টিস্যু কি। তাহলে প্রথমে এখান থেকে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে টিস্যু একগুচ্ছ কোষ যারা একই উৎস থেকে উৎপত্তি লাভ করে, একই ধরনের কাজ করে এবং পাশাপাশি অবস্থান করে। দেখতে একই রকম হতেও পারে আবার নাও পারে। ঠিক আছে, তাহলে টিস্যুর শর্তগুলো আমি আবার বলি। একগুচ্ছ কোষ একই উৎস থেকে উৎপত্তি লাভ করে, পাশাপাশি অবস্থান করে, একই ধরনের কাজ করে। ঠিক আছে, তখন সেই কোষগুচ্ছকে আমরা বলবো হচ্ছে টিস্যু। তাহলে টিস্যু হলো একগুচ্ছ কোষ যারা একই উৎস থেকে উৎপত্তি লাভ করে, একই ধরনের কাজ করে এবং পাশাপাশি অবস্থান করে, তারা হচ্ছে টিস্যু। তাহলে এই যে 4টা পয়েন্ট আমি ধরাই দিলাম, 4টা পয়েন্ট মাথায় রাখতে হবে টিস্যু হওয়ার ক্ষেত্রে। তারপরে বলেছি যে টিস্যু দেখতে বলতে টিস্যুতে যে কোষগুলো আছে সেই কোষগুলো দেখতে একই রকম হতে পারে আবার একই রকম নাও হতে পারে। ঠিক আছে, কেন বললাম এটা আমরা পরে খেয়াল করব। তো উদ্ভিদে টোটাল সব মিলিয়ে টিস্যু আছে হচ্ছে 2 রকমের। ঠিক আছে, এক হচ্ছে ভাজক টিস্যু আর এক হচ্ছে কি স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু আর একটা কি স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু নাম শুনেই বোঝা যাচ্ছে যারা ভাগ হতে পারে, মানে বিভাজিত হতে পারে। আর স্থায়ী টিস্যু নাম শুনেই বোঝা যাচ্ছে যারা বিভাজিত হতে পারে না। তাহলে বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করেই এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। সুতরাং এখান থেকে তোমাদের যেটা খেয়াল রাখতে হবে, যারা ভাজক তারা বিভাজিত হতে পারে, যারা স্থায়ী টিস্যু তারা বিভাজিত হতে পারে না। আচ্ছা, এখন এখানে আমাদের নেক্সট যে পড়াটা সেটা হচ্ছে যে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুকে আলাদা করতে পারা। তো ফার্স্ট পয়েন্ট তো আমরা শিখলামই যে একজন বিভাজিত হতে পারে, একজন কি বিভাজিত হতে পারে না। অর্থাৎ ভাজক বিভাজিত হতে পারে, স্থায়ী টিস্যু কি বিভাজিত হতে পারে না। আচ্ছা, এখন বাকি পয়েন্টগুলো মনে রাখা খুব সহজ। তুমি একটা কোষ কল্পনা করো, তো একটা কোষ যদি তুমি কল্পনা করে থাকো, কোষের দেখো বাইরে থেকে ভেতরের দিকে আসো, উদ্ভিদ কোষ। তাহলে বাইরের দিকে কি আছে, সবার বাইরে কোষ প্রাচীর, তাই না? কোষ প্রাচীরের পর কি থাকে, প্লাজমা মেমব্রেন থাকে, তারপরে কি থাকে, তাদের সাইটোপ্লাজম থাকে, ঠিক আছে না, তারপর নিউক্লিয়াস থাকে, কোষ গহ্বর থাকে। তাহলে এই জিনিসগুলো দিয়েই কিন্তু তুমি প্রথমে আগে পার্থক্যের পয়েন্টগুলো মনে রেখে দিবা। তো ফার্স্টে ধরো আছে কোষ প্রাচীর। তাহলে যদি ভাজক টিস্যুর ক্ষেত্রে বলা হয় তাহলে কোষ প্রাচীর কি হবে, পাতলা হবে। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কি হবে, পুরু হবে। কেন? কারণ আমরা জানি স্থায়ী টিস্যুতে কিন্তু আমাদের কোষ প্রাচীর পড়ানোর সময় আমরা পড়ব যে কোষ প্রাচীর কিন্তু প্রাইমারি লেয়ার আছে, সেকেন্ডারি লেয়ার আছে। ঠিক আছে, একদম নতুন বই আর একটা টারশিয়ারি লেয়ারের কথা বলা আছে। তাহলে প্রাইমারি লেয়ার, সেকেন্ডারি লেয়ার আছে কোষ প্রাচীরের। তো সেকেন্ডারি লেয়ার কাদের থাকে? সেকেন্ডারি লেয়ার কিন্তু প্রাইমারি লেয়ারের চাইতেও পুরু। ঠিক আছে, কোষ প্রাচীরের সেকেন্ডারি লেয়ারটা কিন্তু কি প্রাইমারি লেয়ারের চেয়েও পুরু। তো এই সেকেন্ডারি লেয়ারটা কাদের থাকবে? সেকেন্ডারি লেয়ারটা থাকবে হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে বোঝাই যাচ্ছে স্থায়ী টিস্যুর কোষ প্রাচীর কী হবে, স্থায়ী টিস্যুর কোষগুলার কোষ প্রাচীর পুরু হবে। আর ভাজক টিস্যুর ক্ষেত্রে কি হবে না, পুরু হবে না। এটা আরেকটু সহজভাবে মনে রাখা যায়। দেখো, তুমি যদি অস্থায়ীভাবে যেখানে থাকো, যে বাসায় থাকো, সেটা ভাড়া বাসা যদি হয় ধরো, তাহলে আমরা তো সেখানে অবশ্যই কি করি না, বাউন্ডারি দিব না, তাই না? আমরা বাউন্ডারি দিব কোনটাই, যেখানে আমরা পার্মানেন্ট থাকি বা যেটা পার্মানেন্ট বাসা। ঠিক আছে, তো স্থায়ী তো পার্মানেন্ট। সুতরাং সেখানে কোষ প্রাচীরের প্রাইমারি প্রাচীরের পরে আবার কি সেকেন্ডারিও দিতে পারবে, সে টারশিয়ারিও দিতে পারবে সে। কিন্তু ভাজকের ক্ষেত্রে জাস্ট খালি কি, যেহেতু সে এখন একটা আছে, একটা থেকে কিছুক্ষণ পরে আবার ডাবল হয়, তারপরে আবার ওইগুলোর আবার বিভাজন হয়। তো এরা প্রতিনিয়তই বিভাজিত হতে থাকে। সুতরাং এখানে কোষ প্রাচীরকে আমাদের বেশি পুরু করার কোনো সুযোগ নেই। তাহলে এটা ইজিলি আমাদের মনে রাখা যায় যে ভাজক টিস্যুর কোষ প্রাচীর পাতলা, স্থায়ী টিস্যুর কোষ প্রাচীর হচ্ছে পুরু। আচ্ছা, এরপরে যে কথাটা আছে সেটা হচ্ছে যে তারপরে কি আছে, সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম যদি ঘন বলি, দেখো এরপরে যে পজিটিভ কথাগুলো বলবো সব ভাজকের ক্ষেত্রে। কি পজিটিভ কথা? যে সাইটোপ্লাজম ঘন।
ঠিক আছে, নিউক্লিয়াস বড়, ঠিক আছে, কোষ গহ্বর থাকে না, ঠিক আছে, আন্তঃকোষীয় ফাঁক থাকে না, ঠিক আছে। তো সাইটোপ্লাজম ঘন হওয়ার কারণে কি হয় যে সেখানে কোষ গহ্বর কিন্তু থাকছে না, ঠিক আছে, আন্তঃকোষীয় ফাঁক থাকছে না, তার মানে কোষের ভেতরেও ফাঁকা জায়গা নাই, দুইটা কোষের মাঝেও ফাঁকা জায়গা নেই। তাহলে এত সব পজিটিভ কথা সব ভাজকের ক্ষেত্রে। স্থায়ীর ক্ষেত্রে এগুলোকে জাস্ট আমাদের কি লাগাতে হবে, না লাগালে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি শুরু থেকে যদি এক নিঃশ্বাসে বলতে চাই তাহলে কি বলবো, যে কোষ প্রাচীর পাতলা, ঠিক আছে, সাইটোপ্লাজম ঘন, ঠিক আছে, নিউক্লিয়াস বড়, ওকে, কোষ গহ্বর থাকে না, আন্তঃকোষীয় ফাঁক থাকে না, এই তো। আরেকটা কথা স্পেশালি একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে ভাজক টিস্যুগুলো কিন্তু প্লাস্টিক যেগুলো সেগুলো প্রোপ্লাস্টিক গ্রুপে থাকে, যেহেতু খুব দ্রুতই বিভাজিত হতে থাকে, খুব দ্রুত বিভাজন হবার কারণে এদের প্লাস্টিকগুলো প্রোপ্লাস্টিক বা আদি প্লাস্টিক বা যেটা পূর্বের অবস্থা কি মোট কথা প্লাস্টিকের সে অবস্থাতে থেকে যাচ্ছে। এইটা ইজিলি মনে রাখা যায় এইভাবে করে। আমাদের যে খুব বেশি গবেষণা করে মনে রাখতে হবে তা না, তুমি যদি জাস্ট একটু খেয়াল করে নাও যে এটা ভাজকে আছে, এটা তার মানে কি এটা স্থায়ীতে নাই, তাহলে আমাদের দুইটার বৈশিষ্ট্য পড়া হয়ে যায়, আবার দুইটার আমাদের পার্থক্য পরীক্ষা আসলে পার্থক্য পড়া হয়ে যায়, ঠিক আছে। তাহলে ভাজক টিস্যুর মানে যে বৈশিষ্ট্য বা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য এগুলো কিন্তু স্টার করে, এটা পারতে হবে। আচ্ছা, এখন আমাদের নেক্সট যেটা পড়া থাকে বইয়ে সেটা হচ্ছে যে ভাজক টিস্যুর ক্লাসিফিকেশন দেওয়া থাকে, ঠিক আছে। ভাজক টিস্যু তো আর এক নাম বা অপর নাম আমরা কি বলি, মেরিস্টেম টিস্যু বলি। তো ভাজক নাম শুনে বোঝা যাচ্ছে যে উদ্ভিদের যে কোনো অংশের যে কোনো অঙ্গের বৃদ্ধিতে ভূমিকা রাখবে কে, ভাজক টিস্যু। তো এই ভাজক টিস্যুগুলা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা বিভিন্নভাবে ভাগ করি, যেমন উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কাজ অনুসারে, আর একটা হচ্ছে কি কোষ বিভাজন অনুসারে, ঠিক আছে। তাহলে কি কি বললাম, উৎপত্তি অনুসারে, তারপরে হচ্ছে কি অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে, আর একটা হচ্ছে কি কাজ অনুসারে। তাহলে প্রত্যেকটা অনুসারে যে চারটা মানে মানদণ্ড আমরা বের করলাম, চারটা মানদণ্ডতেই ভাজক টিস্যুকে ভাগ করছি কিন্তু আমরা কয় ভাগে, 3 ভাগে, ঠিক আছে। আচ্ছা, এখন 3 ভাগের 3টা নাম তুমি পড়বা। সাপোজ ধরো আমি যদি তোমাদেরকে কোষ বিভাজন ক্ষমতা অনুসারে বলি, ঠিক আছে, কোষ বিভাজন ক্ষমতা অনুসারে বললে মাস প্লেট আর একটা কি রিব, মাস প্লেট আর একটা কি রিব। তাহলে আমি যখন এখানে নৈর্ব্যক্তিক পারার জন্য পড়বো, অ্যাডমিশন বা ইন্টারে যে নৈর্ব্যক্তিক সেটা পারার জন্যই তো আমাদেরকে এটা মূলত একটু বেশি ভালো করে পড়তে হয়। তাছাড়া রিটেনের জন্য তো তুমি নাম আর মোটামুটি একটা দুইটা লাইন লিখতে পারলে হয়ে যাচ্ছে, কিন্তু নৈর্ব্যক্তিকে তো তোমাকে যেটা চাইবে সেটারই অ্যান্সার করতে হবে। তো যেহেতু 3টা করে থাকে, যে কোনো 2টা ভালো করে পড়তে হয়। আর যেগুলো একটু অন্যরকমভাবে লেখা, আমি যে দাগানো অংশগুলো যেগুলো দাগাই দিব সেটুকু অংশ খালি দেখলেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমি তোমাদের বই দাগিয়ে যেটুকু অংশ দিব সেটুকু দেখলেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো কি একটু আমি বলি, মানে একটু তোমাদেরকে একটা ডেমো দিই যে কীভাবে একটু মনে রাখবা। যেমন ধরো মাছের ক্ষেত্রে, ঠিক আছে, মাছের ক্ষেত্রে দেখো উদাহরণে অনেকগুলো কথা বলা আছে। প্লেটের ক্ষেত্রে কিন্তু শুধু বলা আছে কি পাতা এবং বর্ধিষ্ণু বৈতক। রিবের ক্ষেত্রে বলা আছে হচ্ছে বর্ধিষ্ণু মূল এবং কাণ্ডের মজ্জারসী, ঠিক আছে। তাহলে তুমি প্লেট আর রিব দেখো কম আছে, কম আছে, তাহলে প্লেট আর রিবটার এক্সাম্পলটা বা কোথায় পাওয়া যায় এই টিস্যু সেটা যদি মনে রাখতে পারো তাহলে বাকিগুলো সব মাছ হবে, ঠিক আছে। এবং মাছ দেখো ম্যাসিভের সাথে মিল আছে, তাহলে অবশ্যই এর ঘরে কী হবে, বেশি হবে। তো এরকম একটু বুদ্ধি করে তোমাকে খেয়াল করতে হবে, তাহলে মনে থাকবে, তুমি অ্যান্সার করতে পারো আমার কথা। তাহলে এখানে তোমাদের 2 পেজ জুড়ে কিন্তু এইসব জিনিসই থাকবে। তাহলে এখানে আমি যেটুকু দাগাই দিব আর এই যে স্টাইলে যে কোনো 2টাকে খুব ভালো করে পড়তে হবে, তাহলে আর একটা সম্বন্ধে যেটা বেশি আছে সেটাকে আমাদের অফ রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের স্থায়ী টিস্যু থেকে আমি তোমাদের একটু স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যু যেটা, ঠিক আছে। তো স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যু থেকে তোমাদের ইন্টারে কোনো প্রশ্ন আসা মানে রিটেনের জন্য কোনো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। মানে এর ক্লাসিফিকেশন বা কাকে বলে টাকে বলে এগুলো থেকে। তবে আমাদের অ্যাডমিশনের জন্য অবশ্যই লাগবে, অ্যাডমিশনের জন্য অবশ্যই লাগবে এবং এটা তোমাদেরকে পারতে হবে। আচ্ছা, স্থায়ী টিস্যু থেকে ফার্স্টে আমাদের যেটা মনে রাখতে হবে যে স্থায়ী টিস্যু কী জিনিস সেটা তো আমরা আগেই শিখলাম যে ভাজকের সাথে না লাগাই দিলে সব হয়ে যাচ্ছে কি স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর এবার যেটা বাকি থাকে সেটা হচ্ছে কি এর ক্লাসিফিকেশন। স্থায়ী টিস্যুর ক্লাসিফিকেশন কি, স্থায়ী টিস্যুর ক্লাসিফিকেশনে মনে রাখতে হবে আমাদেরকে যে ফার্স্টে আমরা জানি যে সরল টিস্যু, জটিল টিস্যু আর একটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু, ঠিক আছে। মানে একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল আর একটা হচ্ছে ক্ষরণকারী। খুব বেশি লাগবে না, যা বলবো এইটুকু মোটামুটি পারলেই চলবে, ঠিক আছে।
সরল টিস্যুর নাম সরল হয়েছে কেন? কারণ টিস্যুতে বিদ্যমান কোষগুলো দেখতে একই রকম। জটিল টিস্যুর নাম জটিল হয়েছে কেন? কারণ টিস্যুতে বিদ্যমান কোষগুলা দেখতে একই রকম না তাই। ক্ষরণকারী টিস্যুর নাম ক্ষরণকারী হয়েছে কেন? কারণ এরা কোনো কিছু ক্ষরণ করে। এই যে কেন 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 বলছি, কারণ তোমার মাথায় থেকে যাবে নামগুলা। যে সরল টিস্যু তুমি তাহলে বারবার আর চিন্তা করতে হবে না। সরল টিস্যু তাহলে টিস্যুতে কিছু আছে দেখতে একই রকম, কিছু আছে দেখতে একই রকম না। যারা দেখতে একই রকম তারা সরল, যারা দেখতে একই রকম না তারা জটিল। কারো কারো আবার ক্রাইটেরিয়া আছে যে তারা কোনো কিছু ক্ষরণ করে, তারা হচ্ছে কি ক্ষরণকারী বা গ্রন্থি টিস্যু বলে, একই কথা। ঠিক আছে? সরল টিস্যু যেটা, সরল টিস্যু থেকে আমাদের নামগুলো পাঠতে হবে। কি কি সরল টিস্যু আছে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। এক হচ্ছে প্যারেনকাইমা, ঠিক আছে। দুই হচ্ছে কোলেনকাইমা, ঠিক আছে। তিন হচ্ছে স্ক্লেরেনকাইমা, ঠিক আছে। তাহলে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ঠিক আছে। পিএসসি, ঠিক আছে, পিএসসি পরীক্ষা। তাহলে প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, অথবা মানে তিনটা নাম পারলেও হইলো আর কি। এর মধ্যে যেটা প্যারেনকাইমা, ঠিক আছে, এই যে প্যারেনকাইমা এখান থেকে একটু মনে রাখবা যে এরা খাদ্য তৈরিতে এদের ভূমিকা রয়েছে। তাহলে দেখো খাদ্য তৈরির দায়িত্ব কিন্তু স্থায়ী টিস্যুটি পড়েছে। ভাজক টিস্যু কিন্তু খাবার টাবার তৈরি করতে পারে না, ঠিক আছে। ভাজক টিস্যু কখনো খাবার টাবার তৈরি করতে পারে না। খাদ্য তৈরির দায়িত্ব কার উপরে পড়েছে? আমাদের স্থায়ী টিস্যুর উপরে পড়েছে। এবং স্থায়ী টিস্যুর মধ্যে এই যে ফার্স্টে বলেছি প্যারেনকাইমা, প্যারেনকাইমার ফাংশন হচ্ছে খাবার তৈরি করা বা খাবার প্রস্তুত করা, সঞ্চয় করে রাখা। আর কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এটা কমনলি একটু মনে রাখতে পারো যে উদ্ভিদের দৃঢ়তা প্রদানকারী অঙ্গগুলোতে এদেরকে পাওয়া যায়। উদ্ভিদের দৃঢ়তা প্রদানকারী অঙ্গগুলোতে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমাকে আমরা পাই, ঠিক আছে। আচ্ছা, এটা গেল কাজের কথা, এই তিনটা টিস্যুর কাজের কথা গেল। এরপর এই যে প্যারেনকাইমার টিস্যুর কিছু কিছু বৈশিষ্ট্য, ঠিক আছে। প্যারেনকাইমার কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেটা ভাজকের সাথে তাকে মিলাই দেয়। যেমন কোষপ্রাচীর পাতলা, সাইটোপ্লাজম ঘন এবং কোনো কোনো ক্ষেত্রে নিউক্লিয়াস বড়। কোষপ্রাচীর পাতলা, সাইটোপ্লাজম ঘন, নিউক্লিয়াস বড়, ঠিক আছে। আবার আমি বলছি, যারা লিখছো খেয়াল করো, কোষপ্রাচীর পাতলা, সাইটোপ্লাজম ঘন, নিউক্লিয়াস বড়, এই তো। তো এই যে তিনটা জিনিস, এটা একে মিলাই দিচ্ছে কার সাথে? ভাজকের সাথে। কিন্তু তারপরেও আমরা প্যারেনকাইমাকে অবশ্যই স্থায়ী টিস্যু বলছি। কেন? ওই যে আসল জায়গাতে সমস্যা, সেটা কি এর বিভাজন ক্ষমতা নাই। বিভাজন ক্ষমতা যদি এর থাকতো তাহলে কিন্তু এই ভাজকের মধ্যেই পড়ে যেত, ঠিক আছে। যেহেতু বিভাজন ক্ষমতা নেই, সুতরাং এটা ভাজক টিস্যুর মধ্যে পড়বে না, এটা স্থায়ী টিস্যুর মধ্যেই পড়বে, যতই এর বৈশিষ্ট্য ভাজকের সাথে মিলুক না কেন। আচ্ছা, প্যারেনকাইমা রিলেটেড এটুকু পড়া, যতটুকু বললাম। কোলেনকাইমা থেকে কাজ তো স্ক্লেরেনকাইমার মতো বলেই দিয়েছি। একটা এক্সট্রা লাইন খালি একটু মনে রাখবা এখান থেকে, যে অসম পুরুত্বের কোষপ্রাচীর থাকে, ঠিক আছে। অসম পুরুত্বের মানে কোষপ্রাচীরের পুরুত্ব সমান নয়, ওপরে একরকম, নিচের দিকে একরকম, সাইডে আর একরকম, এরকম। তাহলে অসম পুরুত্বের কোষপ্রাচীর বললে সেটা হবে কোলেনকাইমা। সিতে আসলে কি বোঝাইছি? কোলেনকাইমা। তোমাদের এগুলো মানে নাম তো ধরো বইয়ে লেখা আছে, বুঝছো, এই জন্য আমি পুরাটা লিখছি না, ঠিক আছে। তাহলে সিতে হচ্ছে কি বলো কোলেনকাইমা। তাহলে কোলেনকাইমা থেকে আরেকটা কথা মনে রাখতে হবে, অসম পুরুত্বের কোষপ্রাচীর, ঠিক আছে। আচ্ছা, এবার আসো এটাতে বলেছি আমরা স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা থেকে একটু মনে রাখো, স্টোন কোষ থাকে কাদের যদি বলে তাহলে কি হবে? স্ক্লেরেনকাইমা। তার মানে কি স্টোন কোষ থাকে, মানে কি পাথরের মতো শক্ত কোষ, ঠিক আছে, পাথরের মতো শক্ত কোষ। তো এটা কাদের থাকবে? স্ক্লেরেনকাইমাতে থাকবে। আচ্ছা, কে জীবিত কে মৃত, এটাও একটা পয়েন্ট আছে, আমি তিনটা মিলে বলছি। প্যারেনকাইমা যারা, এরা কিন্তু জীবিত কোষ, প্যারেনকাইমার কোষগুলা জীবিত, ওকে। কোলেনকাইমার জীবিত মৃত উভয়ই থাকে। স্ক্লেরেনকাইমার অধিকাংশই মৃত কোষ, ঠিক আছে। স্ক্লেরেনকাইমাতে এটাতে অধিকাংশই মৃত কোষ থাকে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছো কিনা? প্যারেনকাইমার অধিকাংশ কোষই হচ্ছে জীবিত, কোলেনকাইমা যেটা সেটার হচ্ছে জীবিতও থাকে, মৃতও থাকে। আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে অধিকাংশই মৃত কোষ। তাহলে আমার সরল টিস্যু নিয়ে যতটুকু বলার ছিল, তোমাদের অ্যাডমিশন টেস্ট বলো, প্লাস ইন্টারের নৈর্ব্যক্তিক বলো, যতটুকু গুরুত্বপূর্ণ জিনিস ছিল আমি কিন্তু বলে ফেলেছি, ঠিক আছে। যারা
খেয়াল করতে পারো নাই তারা পরে ভিডিওটাকে আবার রিভাইন্ড করে দেখবা, সমস্যা নাই। আচ্ছা, এখন এবার আসো জটিল টিস্যু, তাই না? জটিল টিস্যু আগে মাথার উপরে স্টার্ট দাও যে তুলনামূলক এই স্থায়ী টিস্যুর মধ্যে আমাদের জটিল টিস্যুটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখান থেকে লাগবেও বেশ কিছু। তো জটিল টিস্যু মানে যারা দেখতে একরকম না, আমরা আগে বলেছি যারা জটিল টিস্যু তারা কি দেখতে একরকম না, তাহলে কারা? একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে? ওকে, দেখো তার প্রমাণ কি? জাইলেমে তোমরা 4 রকমের টিস্যু মানে কোষ পাও। যেমন জাইলেম পাই হচ্ছে আমরা ট্রাকিট, তাই না? তারপরে পাও ভেসেল, তারপর হচ্ছে জাইলেম ফাইবার, ঠিক আছে? আর একটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম ফাইবার আর একটা হচ্ছে কি জাইলেম প্যারেনকাইমা। অনুরূপভাবে তোমরা ফ্লোয়েমের মধ্যে পাও সিগনল, তারপর হচ্ছে সঙ্গী কোষ। আমার কথা শুনেই লিখো, কারণ লেখা অত সুন্দর না তো বুঝতে পারবে না। সিগনল, সঙ্গী কোষ, আর লাস্টের দুইটা এখানে যেমন ছিল জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এখানে হচ্ছে ফ্লোয়েম ফাইবার, আর একটা হচ্ছে কি ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে এখানে দেখলাম জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, আর এখানে হচ্ছে কি ফ্লোয়েম ফাইবার অ্যান্ড ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে আগে তোমার মাথার মধ্যে এই জিনিসটা নিতে হবে। দেখো 4 রকমের কোষ বলেছি, 4টা কোষ আছে, 4 রকম। এখানেও 4টা কোষ আছে, 4টা কি 4 রকম। এই কারণেই তো নাম হয়েছে জটিল টিস্যু। কালো কালিতে যেগুলো লিখছে এগুলো সব ফ্লোয়েমের, তাই না? সিগন্যাল, সঙ্গী কোষ, ফাইবার, প্যারেনকাইমা, ঠিক আছে? আর জাইলেমের ক্ষেত্রে ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার অ্যান্ড জাইলেম প্যারেনকাইমা। এখন এখান থেকে আমরা কিছু জিনিস শিখে ফেলবো, ঠিক আছে? আমরা একটা জিনিস করবো আর কি পরে, বা আগে থেকে আমরা অনেকেই জানি, এটা জানা উচিত যেহেতু আমাদের টেস্ট পরীক্ষাও পার করে আমরা ফেলছি। এই জটিল টিস্যুর মধ্যে যেটা জাইলেম এবং ফ্লোয়েম, এরা পরিবহন কলাগুচ্ছ গঠন করে, ঠিক আছে? এরা পরিবহন কলাগুচ্ছ গঠন করে। তো পরিবহন কলাগুচ্ছ গঠিত হয় কি নিয়ে? জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে, ঠিক আছে? এবং পরিবহন কলাগুচ্ছ থাকে কাদের থেকে শুরু হয়েছে? ফার্ন থেকে স্টার্ট হয়েছে। ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। তার নিচে কিন্তু কারো পরিবহন কলাগুচ্ছ নাই। মোট কথা যারা স্পোরোফাইটিক উদ্ভিদ অর্থাৎ ডিপ্লয়েড বা স্পোরোফাইটিক উদ্ভিদ যারা, তাদেরকে দিয়ে পরিবহন কলাগুচ্ছ স্টার্ট হয়েছে। অর্থাৎ এটা স্টার্টেড ফ্রম ফার্ন, তারপরে কি নগ্নবীজি, তারপরে কি আবৃতবীজি। এই তো, ঠিক আছে? তাহলে আমরা বুঝতেই পারছি যে এই যাদের নাম বললাম তাদের মধ্যে এই জাইলেম আর ফ্লোয়েম রয়েছে, কিন্তু এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে এবং ব্যতিক্রমগুলো থেকেই প্রশ্ন বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে? তো আমরা যেহেতু এটা এখানে পড়ার সুযোগ হচ্ছে, এখান থেকে আমরা একটু সেই জিনিসগুলো একটু খেয়াল করে নিব। আচ্ছা, এই যে দেখো যেমন ভেসেল, তোমরা এখানে যে ভেসেল লিখেছি, ভেসেলটাকে গোল করবা, ঠিক আছে? ভেসেল জাইলেমের মধ্যে আমরা প্রথমে শিখব, ভেসেলটাকে গোল করবা। ভেসেলকে গোল করে লিখতে হবে যে নগ্নবীজি এবং টেরিডোফাইটে জাইলেমের ভেসেল থাকে না, ঠিক আছে? কাদের বললাম? একটা হচ্ছে নগ্নবীজি আর একটা হচ্ছে টেরিডোফাইট, মানে কি ফার্ন। নগ্নবীজি ও টেরিডোফাইটে জাইলেমে ভেসেল থাকে না, ঠিক আছে? নগ্নবীজি ও টেরিডোফাইটে জাইলেমে কি থাকে না? ভেসেল থাকে না। ওকে, আচ্ছা, এই ভেসেলকে আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ট্রাকিয়া। ভেসেলকে আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ট্রাকিয়া। তো নগ্নবীজি বা টেরিডোফাইটে জাইলেমে কি থাকে না? ভেসেল থাকে না। এটা একটু মনে রাখতে হবে। এখন এই যে জাইলেম যদি ছোট ব্যাস যুক্ত হয় অথবা যদি বড় ব্যাস যুক্ত হয়, ঠিক আছে, তাহলে তার আলাদা আলাদা নাম আছে। এর ভেসেলগুলা, জাইলেমের ভেসেলগুলো ধরো যদি ছোট ব্যাস যুক্ত হয় তবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোটোজাইলেম। তাহলে জাইলেমে 2 রকমের আমরা আছে। আমি একটু উপরের এগুলো মিশাচ্ছি যেহেতু এটা তোমাদের তোলা হয়েছে। ছোট ব্যাস যুক্ত হলে সেটাকে আমরা বলছি প্রোটোজাইলেম।
প্রোটোজাইলেমের ক্ষেত্রে ব্যাস কেমন? ছোট, ঠিক আছে। আর বড় ব্যাস যুক্ত হলে সেটাকে আমরা কি বলি? মেটাজাইলেম। মেটাজাইলেমের ক্ষেত্রে ব্যাস কি হবে? বড় হবে। তাহলে এই দুটা জিনিস আমাদের আগে জেনে রাখতে হবে, কারণ আগামী দিন সেকেন্ড পার্টে, চ্যাপ্টারের সেকেন্ড এবং লাস্ট পার্টে যেটা আমরা পড়বো সেখানে আমাদের এটা কাজে আসবে। তাহলে একটা হচ্ছে ছোট, আর জাইলেমের ব্যাস যদি আমরা দেখি যে ছোট থাকছে তাহলে সেটা প্রোটোজাইলেম, বড় থাকলে সেটা মেটাজাইলেম। বড় হচ্ছে মেটা, ঠিক আছে। এখন ধরে নাও সাপোজ যে এটা যদি একটা সেন্টার আঁকালাম এবং এটা ধরো কাণ্ড বা মূল মানে যেটারই থাকুক, এটা একটা সেন্টার, ঠিক আছে। মানে আমরা সেকশন নিয়েছি একটা, মোট কথা সেটা কাণ্ডের হতে পারে বা মূলের হতে পারে, এরকম একটা সেকশন নিয়েছি। তো সেকশন নিলে আমরা এরকম একটা বৃত্তাকার একটা জিনিস পাচ্ছি। তো এই সার্কেলের, ঠিক আছে, এই সার্কেলের এটা ধরো সেন্টার, ঠিক আছে। এই সার্কেলের এটা হচ্ছে সেন্টার। আচ্ছা, যদি মেটাজাইলেমকে আমি এম দ্বারা প্রকাশ করি, আচ্ছা, আর প্রোটোজাইলেমকে আমি পি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস যেটা শেখানোর জন্য এটা আঁকানো, যে প্রোটোজাইলেম পরিধির দিকে থাকলে, এটা পি দেখো পরিধির দিকে দিছি, আর মেটাজাইলেম সেন্টারের দিকে থাকলে কেন্দ্রের দিকে আছে। প্রোটোজাইলেম পরিধির দিকে, মেটাজাইলেম সেন্টারের দিকে, তবে এটাকে আমরা বলবো হচ্ছে এক্সাক্ট, ঠিক আছে, এক্সাক্ট। এটা আমার মনে হয় তোমরা তুলে ফেলেছো, তাহলে আমি এটা একটু মিশিয়ে নাম, ঠিক আছে। জাইলেম অংশটা তো তুলে ফেলার কথা অ্যাটলিস্ট। আচ্ছা, তাহলে এটা মনে রাখবা কি করে? মনে রাখবা পতে প্রোটোজাইলেম, এই যে প্রোটোজাইলেম পতে বানানে কি প আছে, পতে প্রোটোজাইলেম, পতে কি পরিধি, এটা পরিধি, তাই না। পতে প্রোটোজাইলেম, পতে পরিধি। তাহলে প্রোটোজাইলেম পরিধির দিকে থাকলে, অর্থাৎ মেটাজাইলেম তখন কোথায়? কেন্দ্রের দিকে থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে এক্সাক্ট, সেটাকে আমরা বলি এক্সাক্ট। এবং এই এক্সাক্ট অবস্থা আমরা কখন দেখতে পাই? এক্সাক্ট অবস্থা আমরা দেখতে পাই সবসময় মূলের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই যে এখানে ছেদটা নিয়েছি, যে প্রস্থচ্ছেদটা নিয়েছি, এটা কার? তাহলে মূলের, ঠিক আছে। অনুরূপভাবে এবার আর একটা দেখো, এটা ধরো সেন্টার। এবার উল্টা ঘটনা, মেটাজাইলেমই ধরো পরিধির দিকে, প্রোটোজাইলেম হচ্ছে কেন্দ্রের দিকে। মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম ধরো কেন্দ্রের দিকে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা বলবো হচ্ছে এন্ডার্ক, ওকে, এটাকে আমরা বলবো হচ্ছে এন্ডার্ক। তাহলে তোমাদের মনে রাখতে হবে, যদি মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে, অর্থাৎ প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে, তাহলে তুমি একটা মুখস্থ করো, পতে প্রোটোজাইলেম, পতে পরিধি। প্রোটোজাইলেম পরিধির দিকে থাকলে সেটা এক্সাক্ট, তাহলে এর উল্টা কথা হলে সেটা কি হবে? এন্ডার্ক। তাহলে আর প্যাচ লাগবে না। আর মেজার তো একদমই সোজা, আর একটা আছে হচ্ছে মেজার, হ্যাঁ, মানে এটাতে কোনো ঝামেলা নাই। এটা হচ্ছে প্রোটোজাইলেম মেটাজাইলেম উভয়ই পরিধি কেন্দ্রের দিকে থাকে, বুঝতে পারছো? এটা কোনো সিস্টেমেটিক ওয়েতে থাকছে না। প্রোটোজাইলেম মেটাজাইলেম উভয়ই পরিধি কেন্দ্রের দিকে থাকে, সেটাকে আমরা কি বলছি? মেজার্ক। মেজার্কের ক্ষেত্রে প্রোটোজাইলেম মেটাজাইলেম উভয়ই পরিধি বা কেন্দ্রের দিকে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শিখলাম হচ্ছে প্রোটোজাইলেম, মেটাজাইলেম, এক্সাক্ট, এন্ডার্ক। আগামী দিন যখন আমি এগুলো রিলেটেড পড়াবো তখন কিন্তু এইসব কথার বলার সুযোগ থাকবে না, ওই জন্য এগুলো আজকেই খেয়াল করে নিবা। তাহলে আমরা জাইলেম রিলেটেড কিন্তু আমি এখানে বেশ কিছু কথা তোমাদেরকে বলে ফেললাম। এখন আসে একটু ফ্লোয়েম রিলেটেড। ফ্লোয়েমে দেখো, দেখতে পাচ্ছি যে এখানে সিগন্যাল আছে, সঙ্গী কোষ আছে, ঠিক আছে। তো এখানে সিগন্যাল থেকে অ্যাডমিশনে একটা প্রশ্ন আসবে আসলে, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস থাকে না? সিগন্যালে নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। সিগন্যালে নিউক্লিয়াস থাকে না। আর এই যে সঙ্গী কোষ, ঠিক আছে, সঙ্গী কোষ থেকে একটা কথা মনে রাখতে হবে যে নগ্নবীজি উদ্ভিদে থাকে না, নগ্নবীজি উদ্ভিদে থাকে না, তাই তো, ঠিক আছে। তাহলে ফ্লোয়েম টিস্যু থেকে আমাদের চারটা নাম পাঠতে হচ্ছে, তারপরে যেটা সিগন্যাল সেখানে মনে রাখতে হচ্ছে যেখানে কোনো নিউক্লিয়াস থাকে না। আর একটা কথা শিখতে হলো, সেটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের সঙ্গী কোষ থাকে না, তাই তো। তাহলে আমার মনে হয় যে আমাদের জটিল টিস্যু নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। ক্ষরণকারী টিস্যু এটা যতটুকু এক্সট্রা দুই একটা লাইন আছে যেটা দাগাই দেবো, এর বাইরে অত আমাদের দরকার নাই, সুতরাং ওইটাতে আমরা টাইম নষ্ট করব না, ঠিক আছে। আমরা এখন টিস্যু পড়া থেকে আমরা বেরিয়ে আসবো,
আমরা এখন যেটাতে মুভ করব সেটা হচ্ছে টিস্যু তন্ত্র, অর্থাৎ চ্যাপ্টারের মানে সেকেন্ড যে পোর্শনটা। চ্যাপ্টারের দুইটা পোর্শন আমি আগেই বলেছি, একটা হচ্ছে টিস্যু আর একটা হচ্ছে কি টিস্যু তন্ত্র। উদ্ভিদের ক্ষেত্রে টিস্যুর পরপরে আমরা কি বলি, টিস্যু তন্ত্র বলি। যদি প্রাণী হতাম কি বলতাম, টিস্যু, তারপরে কি অঙ্গ, অঙ্গ মিলে কি হতো, তন্ত্র। আচ্ছা, তো উদ্ভিদের ক্ষেত্রে সিস্টেম বা তন্ত্র বুঝতেই পারছো, প্রাণীর মতো অত জটিল না, খুবই সহজ সরল। ঠিক আছে, পড়াটাও খুবই সহজ। কি কি উদ্ভিদের টিস্যু তন্ত্রকে আমরা ভাগ করছি হচ্ছে সেক্সের মতে, যে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে, তাই না? যে ফার্স্টে হচ্ছে কি এপিডার্মাল টিস্যু বা ত্বকীয়, ঠিক আছে। দেন হচ্ছে কি আমাদের গ্রাউন্ড টিস্যু, ঠিক আছে। আর লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে আমাদের পরিবহন পরিবহন টিস্যু তন্ত্র। এগুলো সবই কিন্তু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, এপিডার্মাল টিস্যু তন্ত্র, পরিবহন টিস্যু তন্ত্র। আচ্ছা, এখন দেখো আজকে আমরা যেটুকুটা আপাতত খেয়াল করব সেটা হচ্ছে অ্যাটলিস্ট কার মধ্যে কি পড়ে সেটার নামটা খালি আমরা আজকে শিখে রাখবো, এর বেশি কিছু না। কারণ তারপর থেকে যে পড়াটা আগামী দিন আমরা চাইলে খুব দ্রুতই শেষ করে ফেলতে পারবো, খুব একটা কঠিন লাগবে না। তো ফার্স্টে দেখো আমার ব্রেনের মধ্যে আমি আগে নিয়ে নিলাম যে টিস্যু তন্ত্রের তিনটা নাম, একটা হচ্ছে এপিডার্মাল বা ত্বকীয়, একটা হচ্ছে গ্রাউন্ড, আর একটা হচ্ছে পরিবহন। এর মধ্যে পরিবহন দেখো আমার কমন করে গেছে আগে, কারণ পরিবহন আমি কিছুক্ষণ আগেই বললাম এর মধ্যে জাইলেম আর ফ্লেম ছাড়া কিছু নাই। তাহলে এর মধ্যে শুধু কি জাইলেম আর ফ্লোয়েম, এই জাইলেম আর ফ্লোয়েম, আর কিচ্ছু না। আচ্ছা, এপিডার্মাল যেটা আর গ্রাউন্ড যেটা, গ্রাউন্ডটা পড়বো আমরা সব শেষে, কারণ গ্রাউন্ডের মধ্যে আমরা পাবো হচ্ছে টোটাল 6টা নাম, ঠিক আছে। এপিডার্মাল তুলনামূলক গ্রাউন্ডের চাইতে সংখ্যায় কি কম, আর এটা তো আমরা আগে থেকে এমনিই পারি যে পরিবহন টিস্যু হচ্ছে কি জাইলেম আর ফ্লোয়েম, তাই তো। এপিডার্মালের মধ্যে এখন তোমাদের লিখতে গেলে তোমার এপিডার্মাল নাম শুনে বোঝা যাচ্ছে যে ত্বকীয় টিস্যু তন্ত্র। তো ত্বক মানে চিন্তা করলে উদ্ভিদের ত্বক আমরা পড়েছি হচ্ছে তিনটা, বহিত্বক, অধোত্বক, অন্তত্বক, ঠিক আছে। বহিত্বক, অধোত্বক, অন্তত্বক। আচ্ছা, তিনটা ত্বক, বা তিনটার মধ্যে মাত্র একটা ত্বক পড়বে হচ্ছে এপিডার্মালের মধ্যে। এইটা আগে মনে রাখতে হবে যে আমরা পড়েছি তিনটা ত্বক, একটা হচ্ছে কি বহিত্বক, অধোত্বক, অন্তত্বক, কিন্তু এর মধ্যে মাত্র একটা পড়বে কার মধ্যে, এপিডার্মালের মধ্যে। তাহলে এইটা কিন্তু যারা কম পড়াশোনা করো তারা এটা ভুল করে আসবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর মধ্যে পড়লো হচ্ছে বহিত্বকটা পড়লো। এখন এর যে বহিত্বক, এটা মূলের ক্ষেত্রে আলাদা নাম, আর কাণ্ড পাতার ক্ষেত্রে এর নাম হচ্ছে আলাদা। মূলের ক্ষেত্রে যে নাম সেটাকে আমরা বলি এপিব্লেমা, এপিব্লেমা, ঠিক আছে। কাণ্ড পাতার ক্ষেত্রে বহিত্বককে বলা হয় এপিডার্মিস, এপিডার্মিস। লিখার সময় আবার গ্রাউন্ডের মধ্যে ঢুকাই দিও না, বুঝতে পারছো? কারণ আমি তো এটা পরে মিশাই দিতে পারবো, তুমি তো খাতায় লিখছো, তোমরা তো মিশাতে পারবে না, ঠিক আছে। তাহলে এমনভাবে লিখবা তোমাদের খাতার মানে যেন জায়গা থাকে সেভাবে করে। তাহলে মূলের মধ্যে কি বললাম, এপিব্লেমা। কাণ্ড পাতাতে কি বললাম বলো, মানে বহিত্বককে কি বলে, এপিডার্মিস। তাহলে এপিব্লেমা, এপিডার্মিসের কাহিনী গেল। বহিত্বকের কিছু উপাংশ থাকে, বহিত্বকীয় উপাংশ বলি, ঠিক আছে। এটা তো বহিত্বক পড়লাম, বহিত্বকীয় কিছু উপাংশ থাকে এর মধ্যে। কি থাকে, যেমন মূলরোম থাকে। মূলরোম খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মূলরোম মূলে থাকে এবং এটা এককোষী, এটা নিয়ে তো কোনো কনফিউশন থাকার কথা না। মূলরোম নামই বলে দিচ্ছে আমি মূলে আছি, এবং এটা এককোষী। তারপরে কি থাকতে পারে, কাণ্ডরোম। এটা হজ বরলা করে পড়া যাবে না, আমার কথা কি বুঝতে পারছো? যে এটাকে গুছিয়ে নিতে হবে, যে এপিডার্মালের মধ্যে এরা, পরিবহনের মধ্যে এরা, তাহলে বাকি যারা আছে তারা কার মধ্যে হবে, গ্রাউন্ডের মধ্যে হবে। তুমি যখন আগে হেডলাইনগুলো মাথায় গুছিয়ে নিতে পারবা, তখন তার আন্ডারের পড়াগুলো তোমার মনে রাখাটা সহজ হবে। যারা এই চ্যাপ্টার মনে রাখতে পারো না তাদের পড়ার সিস্টেমে ভুল, ঠিক আছে। যেভাবে বলছি এভাবে একটু খেয়াল করে দেখো, সহজ লাগবে। এপিব্লেমা কি বললাম দেখো, যে এটাতে গেল উপাংশের মধ্যে বললাম, একটা হচ্ছে মূলরোম আর একটা হচ্ছে কি কাণ্ডরোম। কাণ্ডরোমটা হচ্ছে আবার বহুকোষী। এখন কাণ্ড তো একবীজপত্রীরও হয়, দ্বিবীজপত্রীরও হয়। তাহলে বহুকোষী, কিন্তু কাণ্ডরোম শুধুমাত্র থাকে হচ্ছে দ্বিবীজপত্রী।
মনে রাখতে হবে। কাণ্ডরম শুধুমাত্র থাকে হচ্ছে কাদের ক্ষেত্রে? দ্বিবীজপত্রী উদ্ভিদে। দ্বিবীজপত্রী উদ্ভিদ। মূলরম এটা একবীজ দ্বিবীজ, সেটার কোনো ডিমার্কেশন নাই দুটার ক্ষেত্রেই। বাট কাণ্ডরম যেটা, এটা বহুকোষী, নট এককোষী, এটা বহুকোষী, এবং এটা কাদের ক্ষেত্রে থাকে? দ্বিবীজপত্রী কাণ্ডে থাকে। আচ্ছা, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। এছাড়া কি থাকবে? এছাড়া বাকি খালি জাস্ট মনে রাখো, এক হচ্ছে কি পত্ররন্ধ্র, ঠিক আছে, পত্ররন্ধ্র, আর একটা হচ্ছে পানি পত্ররন্ধ্র। এই ইত্যাদি জিনিসগুলো আমরা কোথায় পাই? বৈঠকের মধ্যে পাই। তো এর মধ্যে আমি একটু পানি পত্ররন্ধ্রের মধ্যে একটা কথা বলি, যে এটার এক্সাম্পলটা মনে রাখার একটা বুদ্ধি আছে। তোমরা জানো পানি পত্ররন্ধ্র থেকে পানি বের হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? গাটেশন বা পানি নির্গমন বলি। পানি পত্ররন্ধ্র দিয়ে পানি বের হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? গাটেশন বলা হয়। তাহলে এটা রিটেনের জন্য একটা প্রশ্ন, যে তোমার গাটেশন কি? পানি পত্র নৈবেত্তিকও দিতে পারে চাইলে। পানি বের হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে গাটেশন। আচ্ছা, তো এই যে পানি পত্ররন্ধ্র বা হাইড্রোথোর যেটা, এটা কোন কোন জীবের ক্ষেত্রে, মানে জীব বলতে উদ্ভিদের ক্ষেত্রে এটা আমরা পাবো? তো মনে রাখার বুদ্ধি হচ্ছে, পানি পত্ররন্ধ্র মনে রাখার বুদ্ধি হচ্ছে, আমি এই যে এখানে যে লিখলাম এই ফাঁকা জায়গাটাতে, যে টক ঘাস, টক ঘাস, টতে টমেটো, টমেটো, কতে কচু, আর ঘাসে ঘাস। তাহলে এদের হাইড্রোথোর রয়েছে, ঠিক আছে? টমেটো, কচু, ঘাস, টক ঘাস, পানি পত্ররন্ধ্র। তোমরা পানি পত্ররন্ধ্র বইয়ে যখন আমি তো একটা দাগাই দিব, ওই দাগানো অংশে গিয়ে তখন এটা লিখে ফেলবা। এখন আপাতত খাতায় লিখে রাখো। এটাকে আমার অনেক স্টুডেন্ট ঘটক দিয়েও মনে রাখে, ঠিক আছে? এটাও সহজ, ঘটক দিয়েও মনে রাখতে পারো। আমার এটাই ভালো লাগে, টক ঘাস, টমেটো, কচু, ঘাস, ঠিক আছে? এটা আসবে কিন্তু আসার মতো, এটাও স্টার্ট, যে কাদের পানি পত্ররন্ধ্র রয়েছে, কাদের নাই। ওকে, আচ্ছা, এখন এগুলার ভেতরের যে পড়া বা এগুলো রিলেটেড যে পড়া, এটা আমাদের আগামী দিনের পড়া, ঠিক আছে? এগুলো আজকে কিছু বলবো না। তাহলে দেখো আমাদের বহিত্বকের আমি কিন্তু তোমাদেরকে অ্যাটলিস্ট হেডলাইনগুলো কিন্তু আমাদের মাথায় চলে আসছে। পরিবহন টিস্যুরা অ্যাটলিস্ট কি আমাদের হেডলাইনগুলো মাথায় চলে আসছে। এখন আমাকে বহিত্বকটা একটু মিশাইতে হবে, কারণ তা না হলে আমরা গ্রাউন্ড লিখতে পারবো না, ঠিক আছে? গ্রাউন্ডে দেখো যে এই যে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তো গ্রাউন্ড টিস্যু তন্ত্রে তুমি ফার্স্টেই নাম্বারিং দিয়ে দেওয়া হচ্ছে 6টা। এই তো এভাবে করে আমরা 6টা দিয়ে ফেললাম। এই 6টার মধ্যে প্রথম 3টা মনে রাখবা বহিঃস্থলী, আর এই 3টা মনে রাখবা অন্তঃস্থলী। তাহলে আমাদের 50% কাজ শেষ। তাহলে 6টা পয়েন্ট পেয়েছি, এর মধ্যে প্রথম 3টা হচ্ছে বহিঃস্থলী, পরের 3টা হচ্ছে অন্তঃস্থলী। আচ্ছা, তো জিনিসটা কি? স্টিলি জিনিসটা কি? আমাদের যে কাণ্ড বা মূল, আমরা যখন সেকশন দেখেছি, যেহেতু আমরা প্রায় অবশ্যই সবাই একবার হলেও এটা পড়েছি, যখন তোমরা সেকশনগুলো দেখেছো, সেটা কলেজের প্র্যাকটিক্যাল দেখো বা বই দেখো, ওখানে পেরিসাইকেল ছিল, ঠিক আছে? তো এই পেরিসাইকেল সহ ভেতরের পেরিসাইকেল সহ কেন্দ্র পর্যন্ত পুরাটাকে আমরা কি বলি? অন্তঃস্থলী বলি। আর পেরিসাইকেলের বাইরে, ঠিক আছে, পেরিসাইকেলের বাইরে যারা অবস্থান করছে তারা হচ্ছে বহিঃস্থলী। তাহলে অন্তঃস্থলী হচ্ছে গ্রাউন্ড টিস্যুর সে সকল অংশ যারা পরিচক্র থেকে কেন্দ্রের মধ্যে অবস্থান করে, আর বহিঃস্থলী হচ্ছে যারা পরিচক্রের বাইরে অবস্থান করে। গ্রাউন্ড টিস্যুর সে সকল অংশ যারা পেরিসাইকেলের বাইরে অবস্থান করে। তা ক্লিয়ার, ঠিক আছে? তাহলে দুটাই গ্রাউন্ড টিস্যুরই অংশ, আমরা ভাগ করছি কি দিয়ে? পেরিসাইকেল দিয়ে। তাহলে পেরিসাইকেল সহ ভেতরের যারা গ্রাউন্ড টিস্যুর অন্তর্ভুক্ত তারা হচ্ছে অন্তঃস্থলী। পেরিসাইকেল বাদে, পেরিসাইকেলের বাইরে যারা গ্রাউন্ড টিস্যুর অংশ তারা হচ্ছে বহিঃস্থলী। ওকে, আচ্ছা, কারা দেখো, আমরা ফার্স্টে যখন আমরা ত্বক পড়ি, ত্বকীয় টিস্যু পড়ি, ত্বকীয়র মধ্যে খালি কি পড়লা তোমরা? বহিত্বক পড়লা। তাহলে অধোত্বক, অন্তত্বক কোথায় গেল? এর মধ্যেই থাকবে, ঠিক আছে? তাহলে অধোত্বক, অধোত্বককে ইংলিশে বলে হাইপোডার্মিস, অধোত্বককে ইংলিশে বলে হাইপোডার্মিস। আচ্ছা, তারপরে থাকে অধোত্বকের পরে থাকে কর্টেক্স, ঠিক আছে? তারপরে থাকে হচ্ছে অন্তত্বক। তাহলে আমাদের বহিঃস্থলী শেষ। অবশ্যই আজকে এটা পড়ানোর পর তোমরা বইয়ের ফিগারগুলো, চিত্রগুলো অবশ্যই দেখবে আজকে খুব সহজ লাগবে। তাহলে অধোত্বক, কর্টেক্স, আর একটা কি বললাম? অন্তত্বক। এবার
বলেছি অন্ত্যেষ্টির শুরু হবে পরিচক্র দিয়ে বা পেরিসাইকেল। তাহলে আগে পেরিসাইকেলের নাম, ঠিক আছে। পেরিসাইকেলের পরে কি থাকবে? মজ্জা, তারপরে মজ্জা রশ্মি, ঠিক আছে, মজ্জা রশ্মি, তাই তো। তাহলে আমাদের গ্রাউন্ড টিস্যু দেখো 6টা নাম, আমি যদি একটু খেয়াল করে পড়ি তাহলে মনে রাখা খুব একটা কঠিন না। এবং এটা জিনিস খেয়াল করো, ত্বকের মধ্যে দেখো 2টা ত্বকই কিন্তু কার মধ্যে পড়ছে? গ্রাউন্ডের মধ্যে পড়লো, ঠিক আছে। এখন এখান থেকে আমি তোমাদেরকে কিছু জিনিস একটু খেয়াল করাবো, ঠিক আছে। আমার এখানে আপাতত এপিডার্মালও মিশাই দিলাম, আমার পরিবহনও মিশাই দিলাম, খালি বোর্ডে এখন যা থাকলো পুরাটাই কি? গ্রাউন্ড টিস্যু। আগামী দিন যে পড়াগুলো পড়বো সেটা আমাদের জন্য সহজ করার জন্য আমাদের কিছু বেসিক আগে ঠিক করে ফেলা লাগবে। ফার্স্টে আসা হচ্ছে অধোতক। এই যে অধোতক বা হাইপোডার্মিস, ঠিক আছে। তো অধোতক বা হাইপোডার্মিস এটা একবিজ, মানে কাদের থাকে? প্রথম কথা এটা শুধুমাত্র কাণ্ডে থাকে, মূলে থাকে না। তাহলে কাণ্ডে পাবো। তাহলে কাণ্ড তো আবার দু রকমের আছে, একটা হচ্ছে একবীজ আর একটা কি দ্বিবীজ। একটা একবীজ আর একটা হচ্ছে দ্বিবীজ, ঠিক আছে। তো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে যে অধোতকটা, সেটা হচ্ছে কি দিয়ে? স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি, স্ক্লেরেনকাইমা দ্বারা তৈরি। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যে অধোতক সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে কোলেনকাইমা দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে আমি আবার রিপিট করছি, অধোতক কাদের থাকে? মূলে থাকে না, মূলে থাকে না, শুধু কি কার থাকে? কাণ্ডে থাকে। একবীজপত্রী কাণ্ডেও থাকে, দ্বিবীজপত্রী কাণ্ডেও থাকে। একবীজপত্রী কাণ্ডে যে অধোতক সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডে যে অধোতক সেটা হচ্ছে কোলেনকাইমা দিয়ে তৈরি। কখনো কখনো প্যারেনকাইমা হতে পারে, হতে পারে। তাহলে এইটা একটা কথা গেল, স্ক্লেরেনকাইমা, আর এখানে কি বললাম? কোলেনকাইমা। আচ্ছা, এটা গেল। এখন এরপরে দেখো, আমি কালো রং দিয়ে এটাকে গোল করলাম, কালো রং দিয়ে এইটুকুটাকে এখন তোমরা অ্যারো চিহ্ন দিবা এখানে, ঠিক আছে। এটা যদি ঠিকভাবে খাতায় না তুলতে পারো এখন, পরে আবার ভিডিওটাকে দরকার হলে রিমাইন্ড করে একটা পরিষ্কার পেজে এটা ঠিক করবা, তাহলে এই চ্যাপ্টারের অনেক ভয় কেটে যাবে, মিনিমাম 50% ভয় কেটে যাবে। অন্ততক এবং পেরিসাইকেল এটা থাকবে না কাদের? একবীজপত্রী কাণ্ডে। তাহলে এই কথাটা মাথার মধ্যে নিয়ে নাও, একবীজপত্রী কাণ্ডে অন্ততকও থাকবে না, পেরিসাইকেলও থাকবে না, ঠিক আছে। একবীজপত্রী কাণ্ডে অন্ততকও থাকে না, পেরিসাইকেলও থাকে না, ঠিক আছে। আচ্ছা, আমি বহিস্থিরি অন্তঃস্থিরি এগুলো তো তোমরা লিখে রাখছো, এখন আমি এটা একটু মিশালাম, কারণ নিজেকে একটু লিখবো তাই। আচ্ছা, এখান থেকে এখন যে জিনিসটা লিখবো আমরা, এই যে শিখলাম যে অন্ততক, ঠিক আছে, এই যে অন্ততক এবং পেরিসাইকেল একবীজপত্রী কাণ্ডে থাকে না। আচ্ছা, এখন আমি আবার ব্লু কালার দিয়ে এই পেরিসাইকেলটাকে গোল করবো ভাই, হ্যাঁ, এই গোল করলাম। এই পেরিসাইকেল দেখো গোল করার পর এখানে যেটা লিখবো, পেরিসাইকেল থাকে না, কি বলে? থাকে না। তা কি হবে? একবীজপত্রী কাণ্ডে। এটা তো ক্লিয়ার, আমরা পরিষ্কার। পেরিসাইকেল যদি বলে থাকে না, তাহলে কার? একবীজপত্রী কাণ্ডে, কারণ আমরা আগেই শিখলাম একবীজপত্রী কাণ্ডে অন্ততকে থাকে না, পেরিসাইকেলও থাকে না। তাহলে আমি যদি বলি পেরিসাইকেল থাকে না কার? একবীজপত্রী কাণ্ড। এটা আমাদের এখানে একবার লেখা হয়েছে, যে এখানে আর লিখলাম না। আচ্ছা, এখন যদি বলি পেরিসাইকেল একস্তরী আছে, কিন্তু কি একস্তরী, তাহলে এটা হবে যে কোনো মূল। তাহলে মূলের ক্ষেত্রে পেরিসাইকেল থাকে, সেটা একবীজপত্রী হোক বা দ্বিবীজপত্রী হোক, কিন্তু সেটা একস্তরী, ঠিক আছে। হ্যাঁ, এরপরে যে জিনিসটা এখন আমরা শিখবো সেটা হচ্ছে, যে পেরিসাইকেল আছে কিন্তু সেটা বহুস্তরী, ঠিক আছে। পেরিসাইকেল রয়েছে কিন্তু সেটা বহুস্তরী পেরিসাইকেল। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মনে রাখতে হবে এটা দ্বিবীজপত্রী কাণ্ড, এটা হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড। আচ্ছা, অনেকে লেখা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, আমি একবার মুখে আর একবার বলছি। দেখো, তুমি পেরিসাইকেলের দিকে নজর দাও, আমি যা বলছি সেটা খেয়াল করো। পেরিসাইকেল খেয়াল করছো? পেরিসাইকেল যদি একস্তরী হয়ে থাকে,
পেরিসাইকেল যদি একস্তরী হয়ে থাকে তবে সেটা যে কোনো মূল। পেরিসাইকেল যদি বহুস্তরী হয়ে থাকে তবে সেটা দ্বিবীজপত্রী কাণ্ড। আর পেরিসাইকেল যদি নাই থাকে তাহলে সেটা একবীজপত্রী কাণ্ড। এই তো, ঠিক আছে। সো আজকে আমি যতটুকু পর্যন্ত তোমাদেরকে পড়াতে চেয়েছিলাম, আমার টাইম শেষ হওয়ার আগে আমি সেটাকে শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এইটুকুই আর কি পড়বো। তোমরা যতটুকু আমি পড়িয়েছি এইটুকু একটু কাইন্ডলি মিনিমাম 2 বার তোমরা শুনবা, ঠিক আছে। একবার শুনে ক্লাস